আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ। সাংবিধানিক নৈরাজ্য বলছে বিএনপি সহ কয়েকটি দল। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার সাথে যোগ দেবেন ৩ রাজনৈতিক দলের ৪ প্রতিনিধি। রোহিঙ্গার সংকট নিয়ে হবে বিশেষ সভা। ফেব্রুয়ারি প্রথম ভাগে উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা। কিছু মহল পেছানোর চেষ্টা করছে মন্তব্য। জামায়াত দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় বলে বিএনপির অভিযোগ। পিআর নিয়ে ইসলামী দলগুলোর আন্দোলনে অস্থিতিশীলতার আশঙ্কা। কোটা বিরোধী আন্দোলন থেকে সরে আসার চাপে রাজি না হওয়ার পর আন্দোলন তীব্র হলে নির্বিচারে ছাত্র জনতা হত্যা। ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের স্বাক্ষর। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। পারভিন মাহমুদ এফসি এর লাইফ টাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে যোগ দেবেন ৩ রাজনৈতিক দলের ৪ প্রতিনিধি। অধিবেশনে ডক্টর ইউনূস আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন ২৬ সেপ্টেম্বর। এবার রোহিঙ্গার সংকট নিয়ে বিশেষ সভা হবে। পান্থ রহমানের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক রওনা হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক ইতিহাসে নজির না থাকলেও এবার সাধারণ অধিবেশনে যুক্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। আমাদের প্রতিনিধি দলের এবার ৪জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই ৪ জন যাবে। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ অধিবেশন চলাকালেও প্রতিবাদের মুখে পড়তে হতে পারে তাদের। সর্বসম্প্রতি যে ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যেটুকু এসেছে তার সব কিছু কিন্তু সত্য না। যেমন যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িতে কিন্তু মাহফুজ ছিলেন না। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি ৩ হাত দূরে দূরে একটা গাড়ি এনওয়াইপিডি এরকম অবস্থা থাকে, বিশেষ করে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিটেলটা। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। জাতিসংঘের অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা সংকট বিষয়ে উচ্চ পর্যায়ের বিশেষ সভা হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে নিজেদের নির্বুদ্ধিতায় বাংলাদেশ যেন বড় শক্তিগুলোর খেলার অংশে পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমাজচিন্তক ফরহাদ মজহার। রোহিঙ্গা সমস্যাকে শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে রাজনৈতিক ও সামরিক কৌশলে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করতে চায় সরকার। মাসুর শাকিলের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও প্রত্যাশা বিষয়ে রাজধানীতে জাতীয় সংলাপের আয়োজন নীতি গবেষণা কেন্দ্রের।
আলোচকরা বলেন, রোহিঙ্গা ইস্যুকে শুধুমাত্র মানবিক সমস্যা হিসেবে দেখলে সমস্যার সমাধান হবে না। নাগরিকত্ব, গণহত্যা ও প্রত্যার্পণকে একই টেবিলে রেখে সমাধান ভাবতে হবে। মেইন প্রবলেম ফর দ্য রোহিঙ্গা ফর বাংলাদেশ ইজ reducing the Rohingya problem into a simple humanitarian problem. It is not a humanitarian problem. It is also a military strategic issue as well. Very concerted effort to real sense of pressure on Myanmar. So until and unless exerting pressure, the things will not be changed in the coming days. সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সামরিক কৌশল নয়, বহুপাক্ষিক মানবিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় সরকার। I believe that our effort has been diplomatic, not military solution. I believe the military cannot resolve this kind of crisis. Then probably would not have seen so long, or for 70 odd years, the crisis of Palestine could have been resolved militarily. Therefore, it has to be combination of diplomacy, combination of international help, and of course, the backing by the military. জাতিসংঘের সাধারণ অধিবেশনকে রোহিঙ্গা ইস্যুর সমস্যার সমাধানে কাজে লাগানোর পরামর্শ আলোচকদের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছে নতুন ওই প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশন উপস্থাপন করলে বিএনপি, গণফোরাম, বাম দলগুলো সহ বিভিন্ন দল বলেছে এটি হবে সাংবিধানিক নৈরাজ্য। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দীর্ঘ আলোচনাতেও ঐক্যমত্য হয়নি। এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক বিষয়গুলো নিয়ে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশের সাথে দ্বিমত করেছে বিএনপি। সমাধান চাই বলেই আমরা কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি, যেগুলো বিবেচনায় নেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাব। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। গণফোরাম সহ সমমনা বাম দলগুলো বলছে বিদ্যমান সরকারের অধীনে বিশেষ সাংবিধানিক অর্ডার দেয়া যায় না। জামাতে ইসলামী আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায়। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে, এরপরে গণভোটে আমরা যেতে পারি। তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এনসিপিও। জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে অক্টোবরের প্রথম দিকেই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার সুপারিশ তুলে দেবে কমিশন। কনস্টিটিউশন অর্ডার সেটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে যখন এটা ঘোষণা করা হবে, তবে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে। নতুন প্রস্তাবনার সাথে জুলাই সনদের কয়েকটি ধারা সাংঘর্ষিক বলে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, ইতোমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজানের আগে ফেব্রুয়ারির শুরুর দিকে ভোট হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির সাতরির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বিরতির পর ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেও সরকার নির্ধারিত সময় ভোট আয়োজনের ব্যাপারে অটল। প্রায় 1 ঘণ্টা ব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা সরকারের চলমান সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করেন।
জামাত দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় উল্লেখ করে পিআর ইস্যুতে ইসলামী দলগুলোর আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এ থেকেই প্রমাণ হয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না তারা। নির্বাচনে জামায়াতের ইসলামের অনীহা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের আন্দোলন কর্মসূচি নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর দিনে এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। আন্দোলন কর্মসূচির অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলেন, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে? তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল? এই প্রশ্নগুলো তো উঠছে, নাকি ওইটা একটা কাভার আপ ছিল? ওই কাভারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে এবং তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয়, এই পথে তো যাওয়ার কথা না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের বিকল্প নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কোটা বিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সাথে সংলাপে বসতে চাপ দেয় ডিজিএফআই। তারপরও আন্দোলন তীব্র হলে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয়। হামলায় অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মাজুল হক মান্নার রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বুধবার দুপুরে ট্রাইব্যুনালে যান এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর 2:30 ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিতে শুরু করেন তিনি। এই সময় নাহিদ ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। পুরো ঘটনার পক্ষ থেকে কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে। 17 জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয়, তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা, সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না। আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে। এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না। পরে বৈষম্য বিরোধী কমিটির আহ্বানে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুললে 16 জুলাই রংপুরের আবু সাইদ সহ 6 জন নিহত হন। 18 ও 19 জুলাই মৃত্যু সংখ্যা আরও বাড়ে বলে ট্রাইব্যুনালকে জানান এনসিপির আহ্বায়ক। এসেছে বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে, বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময়। 18 তারিখ এবং 19 তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। প্রথম দিন নাহিদ ইসলামের আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা শেষ হয়। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাড়তি আয়ের সুযোগ, তারপরও সরকারি কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে চাইছে না। একদিন বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এই তথ্য জানিয়েছেন। ঘুষ দুর্নীতির সুযোগ কমে যাওয়ায় কারো কারো এই মনোভাব বলে মনে করেন তিনি। জোড়াতালি দিয়ে পুরনো প্রকল্প পাশ করতে হচ্ছে প্রতি একনেক বৈঠকে। এটি নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিজভী নওয়াজের রিপোর্ট।
প্রধান উপদেষ্টা সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে অধোগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। প্রকল্প পরিচালক তো সাধারণত সরকারি কর্মকর্তাদের থেকে মন্ত্রণালয় থেকেই নেওয়া হয়। প্রকল্প পরিচালক কেউ বেশি হতে আগ্রহী না, এটা ভালো লক্ষণ। প্রকল্প পরিচালক হলে তো অনেক বাড়তি সুবিধা থাকে, কিন্তু এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। বড় প্রকল্প নিয়ে গুটি কয়েক ঠিকাদারের দৌরাত্ম্য কমাতে ক্রয় আইন সংশোধন চূড়ান্ত করেছে সরকার। মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াই এভাবে ছিল। যেখানেই সে কাজ করুক না কেন, অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড, পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কী রকম, সেখানে তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল, একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের বেনামে যাতে শ্যাডো যেটা হয় রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। একনেক বৈঠকে প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয় ধরে ১৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ বিপর্যয় রোধে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে হাওর অধ্যুষিত জনপদ সুনামগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেট কোম্পানি বাংলালিংকের সাথে নিয়ে বৃক্ষ বিতরণ হয়েছে। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গাছ শুধু প্রাণ রক্ষাতেই ভূমিকা রাখে না, তারও রয়েছে প্রাণ আর অনুভূতি। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দিল সবুজ রক্ষার বার্তা। সবুজ পাহাড়, বিস্তীর্ণ হাওরে প্রাণ প্রাচুর্যের জেলা সুনামগঞ্জের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। মানুষ তার অপরাধ প্রবণতা কমিয়ে ফেলে যদি সে সবুজের মধ্যে থাকে, এবং এই যে সবুজের মধ্যে যখন সে বিচরণ করবে তখন কিন্তু তার অপরাধ করার প্রবণতা কমে আসে। প্রায় 12.5% অপরাধ প্রবণতা কমে যায় গবেষণায় দেখা গেছে। সুতরাং যে গাছ এত ধরনের উপকার করে সেই গাছ আমরা আসুন হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে রোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসী প্রতিক্রিয়া। এই গাছটি বাসায় নিয়ে আমরা রোপণ করব এবং যত্ন করে গাছটাকে আমরা বড় করে তুলব। গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অক্সিজেন, সেটা আমরা গাছ থেকে পাই। এই গাছ থেকে তারা ফল পাবে, কাঠ পাবে। গাছগুলা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষায়নের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। গাছের সাথেই আমাদের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতির ভারসাম্য যাতে ঠিক থাকে আর সর্বান্ত চেষ্টা করে যাব। কার্বন ডাই অক্সাইড ধ্বংস করতে হলে গাছ লাগানো দরকার। গাছ বিতরণকে আমি অভিনন্দন জানাই। প্রকৃতিকে সাজানোর সংগ্রামে আমরা শরীক হতে পেরে আমরাও ধন্য, আমরা গর্বিত যে আমাদের দেশে এখনো এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন সংগঠন এগিয়ে আসে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলো দেখাচ্ছি, একটা চারা আমরা রোপণ করছি। বৃক্ষরোপণ করে আমরা সবুজ বাংলাদেশ, সবুজ পৃথিবী হোক, এটাই হচ্ছে আমাদের সফলতা। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দলমত নির্বিশেষে সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকার বনশ্রী আবাসন এলাকার ভেতর এফ ব্লকটি একটু অন্যরকম। এখানে বেশিরভাগ বাড়ির উপরেই সবুজের অস্তিত্বের দেখা মেলে। অধিকাংশ বাসিন্দা ছাদ কৃষির তাগিদ অনুভব করেছেন। প্রকৌশলী দিলশাদ হোসেন তাদেরই একজন। তার ছাদ কৃষি উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা বনশ্রীতে 2000 বর্গফুটের এই ছাদের চারপাশ সাজানো হয়েছে পরিকল্পিত কাঠামোয়। এখানে বেশিরভাগই আম গাছ। মাঝের অংশে উৎপাদন হচ্ছে বিভিন্ন শাক আর সবজির ফসল।
যা দিয়ে পরিবারের শাক আর আমের চাহিদা মিটিয়েছেন প্রকৌশলী দিলশাদ হোসেন। পুঁই শাক কিনতে হয় না, বরঞ্চ কিছু আত্মীয় স্বজনকে আবার কিছু টুকটাক দিতে হয়। সবচেয়ে বড় কথা কি, এখানে আম গাছ আমার বেশি, তো অনেকগুলো আম হয়। আমের দিনে হইলে দেখা যায় তো প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক আম ধরে, অনেক পেঁপে ওটাতে ধরছে। এখানকার সুবিধা ভোগ করেই অবসরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। শহরের সবুজ ফিরিয়ে আনতে জাতীয় পর্যায়ে উদ্যোগ বাড়ানোর কথাও বলছিলেন। আমাদের এখানে ভালো গাছ পাওয়া যায় না ঢাকার আশেপাশে, ভালো গাছের জন্য যাইতে হয়। এই কুরিয়া গেলে একটু গাছ পাওয়া যায়, আর বড় বড় নার্সারিগুলা গাজীপুর দূরে। বৃক্ষ মেলার মতো এটা একটু ডিউরেশনটা বেশি রেখে একটু মনে করলে আমার মনে হয় ভালো হয়, বৃক্ষ মেলার প্রচারটা কম হয়। দেশ জুড়ে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। একজনের দেখা দেখি অন্যরা এগিয়ে আসার ফলে ঢাকার বনশ্রীর এই এফ ব্লকের প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিষ্ঠা লাভ করেছে ছাদ কৃষি। এভাবেই যদি গোটা বাংলাদেশে ছড়াতে থাকে তাহলে শহরের যে উষ্ণায়ন সেটা যেমন কমে আসবে, সবুজায়ন বাড়বে, একই সাথে পারিবারিক শাকসবজি ফলমূলের চাহিদা অনেকটাই এখান থেকে মিটবে। ঢাকার বনশ্রীর দিলশাদ হোসেন ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরও সংবাদের সাথে জানিয়ে ফিরব। খান বলেন, কমিটির সুপারিশ না পাওয়া পর্যন্ত কোনো পক্ষ আন্দোলন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। বুয়েট শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার নামে সরকার প্রকৌশল কর্মক্ষেত্র সংকুচিত করছে, এমন অভিযোগে কয়েকটি দাবি আদায়ে তেজগাঁওয়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের পিছন থেকে ষড়যন্ত্র করতেছে এবং আমাদের যে শিক্ষা খাত এটা ধ্বংস করার জন্য তারা 3 দফা দাবি উত্থাপন করেছে। ওদেরও হাজার হাজার ফেল করে, তারপরে ওদের থেকেও ভালো ক্যারিয়ার আসে। ইভেন ডিইউ, বুয়েট, ওদের থেকেও মানুষ পাশ করে বের হয়ে বেকার ঘুরতেছে। তো ওদের সেকশনটাকে আমরা হেও করছি। অবরোধে রেইনবো ক্রসিং থেকে মহাখালী পর্যন্ত সড়কে বন্ধ থাকে যানবাহন চলাচল। প্রশাসনের অনুরোধে টানা 3 ঘন্টা পর সড়ক থেকে সরে যান পলিটেকনিকের শিক্ষার্থীরা। একই দাবিতে দিনাজপুরে অবরোধ করা হয় রেলপথ। বিক্ষোভ হয়েছে শিল্প শহর গাজীপুরেও। সড়ক অবরোধ হয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। কুষ্টিয়া ও নওগাঁয় বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। প্রকৌশল শিক্ষার্থীদের ইস্যু নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান। ওনারা তো বলে দিচ্ছেন, ওনারা বলছেন যে আজকে থেকে ওনারা উঠায় নেবেন এটা। আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি কেউ দেন। আর আমরা তো কারো পক্ষের সরকার না। আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় না করে ঢাকার সরকারি 7 কলেজের বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে অধিভুক্তমূলক বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। 7 কলেজের স্বতন্ত্র রক্ষা না করে ইউজিসি যে কোনো সিদ্ধান্ত প্রত্যাখ্যানে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় ফলপ্রসূ হবে দাবি করে ইউজিসির চেয়ারম্যান বলেছেন, শিক্ষা ক্যাডারের শিক্ষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন তা বিবেচনা করা হচ্ছে। শহীদুল রাজু রিপোর্ট। ঢাকার 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার। প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলে অধিভুক্তমূলক বিশ্ববিদ্যালয় করার দাবিতে ইউজিসির সামনে 7 কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির ব্যানারে শিক্ষকরা মানববন্ধন করেন। এতে কয়েকশো শিক্ষক অংশ নেন। শিক্ষকদের দাবি, প্রস্তাবিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় হলে ওই সব কলেজের শিক্ষা ব্যবস্থা ক্ষতির মুখে পড়বে। যদি আমাদের 7 কলেজের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে অবশ্যই শিক্ষা ক্যাডার এইটা পুরোপুরি আমরা প্রত্যাখ্যান করব।
ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা বান্ধব হবে। ইটস সামথিং নিউ ইন বাংলাদেশ, কিন্তু এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় টেস্টেড এবং খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা এত এক্সারসাইজ করেছি, থরোলি। এখানে কোনো আমাদের তরফ থেকে কোনো গাফিলতি রাখিনি। অনেকদিন পরে এনারা আসছেন, নিশ্চয়ই চিন্তা ভাবনা করে আসছেন ওনারা, কিছু কোনো জায়গায় মনে করছেন ওদের স্বার্থ যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা। তো সব কমপ্লিট হওয়ার পরে ওনারা এসছেন, তারপরেও আমরা বলেছি আমরা আলোচনা করব। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হলে কলেজগুলোর শিক্ষকদের পদ পদবি নিয়েও জটিলতার সৃষ্টি হবে বলে দাবি করেছেন শিক্ষকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। পলিসিস্ট ওভারি সিনড্রোম পিসিওসিস বিষয়ক এ সেমিনারে উদ্যোক্তা ছিলেন প্রফেসর ডাক্তার মাফরুহা খানম পরাগ। তিনি বলেন, পিসিওএস কেবল একটি চিকিৎসা নয়, একটি নারীর স্বপ্ন, মাতৃত্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসটিসির সহকারী অধ্যাপক ডাক্তার আলিয়া আমিন উল হক এবং অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট ডাক্তার ASM তৌহিদুল ইসলাম। গাজা পুরোপুরি দখলে নিতে শহরের উপকণ্ঠস্থলে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার কারণে গাজা সিটির টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। এতে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে 750 বছরের পুরনো একটি মসজিদ। গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ। নিটল টাটা, বিশেষ সংবাদ। মানুষের জন্য ফাউন্ডেশন এবং মাইডাসের চেয়ারপারসন পারভিন মাহমুদ FCA 2025 সালে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস এর লাইফ টাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। 16 সেপ্টেম্বর শ্রীলঙ্কা সিটি অফ ড্রিমসে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। পারভিন মাহমুদ তার ক্যারিয়ারে ব্র্যাক ও PKSF এর উপব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি নারীর ক্ষমতায়ন, সামাজিক উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বিষয়ে দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে পারভিন মাহমুদ মানুষের জন্য ফাউন্ডেশন, মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন এবং শাসা ডেনিমসের চেয়ারপারসন। এর আগেও তিনি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথন এক্সপোতে তাদের নতুন ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড আকিজ ড্রিঙ্কিং ওয়াটারের উদ্বোধন হয়েছে। রাজধানী হোটেল ভেনেসার বলরুমে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি এই স্লোগানকে সামনে রেখে প্রথম ধাপে বাজারে এসেছে 300 মিলিলিটার আকিজ ড্রিঙ্কিং ওয়াটার, যার মূল্য মাত্র 10 টাকা। তবে এই বোতলে বাড়তি 10% পানি থাকবে। শিগগিরই বাজারে আসছে 500 মিলিলিটার এবং 2 লিটার আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের CEO সৈয়দ জহুরুল আলম। অনুষ্ঠানে তিনি বলেন, তাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে সবার হাতে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের অধিকার এখানেই এখনই প্রকল্পের আওতায় স্থায়িত্বশীল উন্নয়ন এজেন্ডা 2030-এর আওতায় বাংলাদেশ VNR 2025 উত্তর পরামর্শ সভা হয়েছে। আয়োজনে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, তরুণদের যৌন প্রযোজনা সংস্থা এবং অধিকার সংশ্লিষ্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নের জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ জরুরি। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী জয়িতা হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার নাসির আহমেদ, অ্যাডোলেসেন্ট অ্যান্ড স্কুল হেলথ প্রোগ্রামের ম্যানেজার ডাক্তার মোহাম্মদ শামসুল হক। আয়োজনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাসের কর্মকর্তা, বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধি, অংশীজন ও তরুণরা উপস্থিত ছিলেন। খেলার খবর।
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশি কমিউনিটি জার্মানির সার্বিক সহযোগিতা এবং ফ্রাঙ্কফুর্ট টাইগার্সের পরিকল্পনায় দেশ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজন করে দেশ এলিট কাপ চ্যাম্পিয়নশিপ। আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবাসী তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা জোরদার। টুর্নামেন্টে অংশ নেন ফ্রাঙ্কফুর্ট টাইগার্স, মানহাইম বিডি টাইগার্স, এফসি জহস্ট, কোলন টাইগার্স, এফসি স্পাইসি বয়েজ এবং কিকার্স 069। বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবেশের মাধ্যমে খেলা শুরু হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে। 3 দিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফ্রাঙ্কফুর্ট টাইগার্স, রানার আপ হয় এফসি জস্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে যোগ দেবেন 3 রাজনৈতিক দলের 4 প্রতিনিধি। রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সভার কর্মসূচি। ফেব্রুয়ারির প্রথম ভাগে উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে আবারও প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা। কিছু মহল পেছানোর চেষ্টা করছে অভিযোগ। জামায়াত দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় বলে বিএনপির দাবি। পিআর নিয়ে ইসলামী দলগুলোর আন্দোলনে অস্থিতিশীলতার আশঙ্কা। কোটা বিরোধী আন্দোলন বন্ধে রাজি না হয় নির্বিচারে হত্যা বলে নাহিদ ইসলামের তথ্য। আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ হামলা চালায় বলে সাক্ষ্য। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।